আমি এটা নিয়ে একটু পরেই পর্ব করছি, কারণ আমি আশা করছি যে নীতি নৈতিকতার মরাকান্নার নাটক যেটা চারিদিকে চলছে সেটা খানিকটা কমে এসেছে। এই রিয়েলাইজেশনটা হয়েছে যে নীতি নৈতিকতার নিক্তিতে এসব মাপা যায় না, ওগুলো আমরা বহু বছর আগেই পার করে এসেছি। এখন শুধু মজা দেখার পালা। আর মনে রাখবেন, রেগে গেলে কিন্তু প্রেশার বেড়ে যায়, হাসলে মন ভালো থাকে। আর এটা যে হবে পশ্চিমবঙ্গের সব মানুষই তো জানতেন, মানতেন না। যিনি তৃণমূল কংগ্রেসকে তাড়াতে ভোট দিয়েছেন তিনিও জানতেন, যারা বিজেপিকে আনতে ভোট দিয়েছেন তারাও জানতেন, বিজেপির সব থেকে বড় কট্টর সমর্থক যিনি তিনিও জানতেন। শুধু তিনি কি বলতেন, ম্যাক্সিমাম কি বলতেন, তিনি বলতেন যে খাবি যখন একটু ধরে খা, একটু রয়ে শোয়ে খা, এত তাড়াতাড়ি এত বড় হাঁ করিস না যে মন্ডা মিঠাইয়ের সঙ্গে সঙ্গে গু গোবরও মুখের ভেতরে ঢুকে যায়, একটু ধরে খা। কিন্তু চিরাচরিত স্বভাব আর সংযমের অভাব, এই দুয়ে মিলে যে রুচির দীনতা সামনে উঠে আসে সেটা এক লহমায় মেটানো অসম্ভব। কাকলি ঘোষ দস্তিদার এখন আপনাকে বলছেন যে আরজি করের ঘটনার পরেই ওনার সেন্টার অফ গ্র্যাভিটি নড়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তিনি কোথাও যাননি, তখনও কিন্তু তিনি কিছু বলেননি। তবে এর থেকেও মজার কথা হচ্ছে, কাকলি ঘোষ দস্তিদার সেই সময় অত্যন্ত সম্ভাবনাময় এক তরুণী চিকিৎসকের ওই রকম ভয়ঙ্কর মৃত্যুর পর সেই প্রসঙ্গে বলেছিলেন, এখন তো ছাত্রীদের কোলের ওপরে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার চল শুরু হয়েছে। মহিলা ছাত্রীদের সম্পর্কে এই রকম একটা অপমানজনক মন্তব্য তখন কাকলি ঘোষ দস্তিদার করেছিলেন। ভোটের কিছুদিন আগেই বর্তমানে আমাদের রাজ্যের মন্ত্রী, তখন বিধায়িকা অগ্নিমিত্রা পাল, তাকে যে ভাষায় আক্রমণ করে যে ধরনের অপমান কাকলি ঘোষ দস্তিদার করেছিলেন, এই বলে যে আপনি তো দেখছি নাটকটা ভালোই পারেন, আপনি তো শাড়ি ছাপতেন, এসব কথা যে বলেছিলেন সেটাও নিশ্চয়ই আপনারা মনে রেখে দিয়েছেন। তারই সঙ্গে একেবারে সেই পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ডে সেই নির্যাতিতা সম্পর্কেও অত্যন্ত কদর্য মন্তব্য করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু আজ আপনাকে মানতে হবে যে কাকলি ঘোষ দস্তিদারের সেন্টার অফ গ্র্যাভিটি আরজি করের পরেই কিন্তু নড়ে গিয়েছিল। যেমন আপনাকে জানতে হবে যে শতাব্দী রায়, সেই শতাব্দী রায় যাকে ভোটের আগে ঘিরে ধরে লোকজন বিভিন্ন জায়গায় বারবার বলেছেন যে আপনি এই একটা জায়গা থেকে বারবার ভোটে জিতছেন, অথচ এখানে মানুষের যেটুকু বেসিক নিড, একটা রাস্তা আপনি ঠিক করে তৈরি করে দিতে পারছেন না, মাথার উপরে ছাদ নেই, একটা বাথরুম করে দিতে পারছেন না, পানীয় জল দিতে পারছেন না। কিন্তু এখন আপনাকে দেখানো হচ্ছে শতাব্দী রায়ের দিল্লির বাংলো, সেখানে বিরোধী সাংসদেরা একে অপরের গায়ের উপরে ঢলে ঢলে পড়ছেন। তার কিছুক্ষণ আগে আবার মহামহিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেবের গাল টিপে দিয়েছেন আদর করে, সেই নিয়ে হয়তো দেবকে খেপিয়ে বলা হচ্ছে এবার একটু পাগলু ডান্সটা করেই দে। দিল্লির এই সমস্ত যে বাংলোগুলো আছে না, সেগুলোর পাঁচিল আবার খুব উঁচু উঁচু, ক্যামেরা ভেতর পর্যন্ত ঢোকে না। সেখানে নাকি চা চক্র বসেছে, সবাই বসে চা খাচ্ছেন। সেখানে মহামহিম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনিও উপস্থিত হয়েছেন, তৃণমূল সাংসদদের সঙ্গে চা খাচ্ছেন। এবার আমি শুনেছি বড় লোকেরা নাকি চাতে একেবারে খাঁটি দুধ মেশায়, এক ফোঁটা জল মেশায় না। এবার শুভেন্দু অধিকারী যখন বৈঠকে ঢুকছেন তার 10 ঘন্টা আগে, হ্যাঁ আমি সিরিয়াসলি বলছি, তার ঠিক 10 ঘন্টা আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, আপনারা তো ডাকাতদের হারিয়েছেন, তৃণমূল কংগ্রেস তো ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচারী ছিল। সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যাচারী তৃণমূলের সাংসদদের সঙ্গে বসে চা খাচ্ছেন, চা চক্রে যোগ দিয়েছেন। শতাব্দী রায়ের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের দিকে আবার ভিক্টরি সাইনও তিনি দেখিয়েছেন। দেখুন, ব্রিটিশরা অত্যাচারী ছিল, কিন্তু তাদের সঙ্গেও হাত মেলানোর একটা ইতিহাস আছে। তৃণমূল কংগ্রেস ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচারী, কেন হাত মেলানো যাবে না? 15 বছর ধরে বিজেপির সমর্থকদের রক্ত ঝরেছে, 15 বছর পরে তারা রক্তদান শিবির করে রক্তদান করছেন। এর মাঝখানে কখন তাদের রক্ত জল হয়ে গেল তারা বুঝতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা নিজে নিজেই শেষ হয়ে যেত। ফলাফল বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ার 1 মাসের মধ্যে দলটার যা পরিস্থিতি হয়েছে, যেভাবে ওই একটা দলের মধ্যে থেকে হাহাকার উঠে আসছে, যেদিকে হাত দেবেন সেদিক থেকে যেভাবে দুর্নীতি, যেভাবে নোংরামি উঠে আসছে, একের পর এক যেভাবে গ্রেপ্তার হচ্ছে, তাতে দলটা নিজে নিজেই ভেঙে যেত। কিন্তু সেখানে আপনি যদি এখনো মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেওয়ার জন্য এটা করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো টাইট দেওয়া গেছে, আর সেই জন্যেই বিজেপির কোলে তৃণমূলের দুষ্টু ছেলেমেয়েরা দোলে, তাহলে আপনাকে চাঁদে জমি আর পলিথিনে ভরে হিমালয়ের হাওয়াও বিক্রি করে দেওয়া যাবে। কাকলি ঘোষ দস্তিদার বলেই দিয়েছেন যে শুভেন্দু অধিকারী তো নিজেই যোগাযোগ করেছিলেন তৃণমূলের সব সাংসদদের সঙ্গে, তাহলে তিনি নিজেই যোগাযোগ করে সমস্ত ব্যবস্থা করে চা খেয়ে শিলমোহর যখন দিয়েই দিয়েছেন, তখন কার আর কি বলার আছে? আর বাইরের কেউ বললেও বা তিনি শুনবেনই বা কেন, কেন পাত্তা দেবেন? আর ভেতরে কার ঘাড়ে কটা মাথা? দেখুন, বিষয়টা হচ্ছে এখন তাহলে তাদের কাকে মানতে অসুবিধা হচ্ছে, নাকি শ্রমিক ভট্টাচার্যের সুললিত কণ্ঠের সেই ঝংকার ভেসে আসছে যে বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না?
কিন্তু তারপরে আপনি এরকম একটা গোদা প্রশ্ন করবেনই বা কেন যে এখন কি তাহলে তৃণমূলের বিজেপিকরণ হচ্ছে? কি একটা বুদ্ধিমানের প্রশ্ন আপনি করে ফেললেন, এর কি মানে হয়? নাকি এখন ছেঁড়া কাঁথায় সেই মুখ ঢাকতে হচ্ছে এই বলে যে না কই আমরা তো দলের ভেতরে নিইনি, ওরা তো নিজেরা আলাদা হয়ে একটা ব্লক তৈরি করেছে, আমরা তো দলে নিইনি। এখনো কি লজ্জার আবরণ এই যুক্তিটাই যে আমরা ওদের হাত ধরে পাশে বসিয়েছি কিন্তু দলের ভেতর কিন্তু নিইনি একেবারে? নাকি এবার আস্তে আস্তে এই বিশ্বাসটা সামনে উঠে আসছে যে এদের ক্ষেত্রে এরা এতগুলো বছর ধরে যাই করে থাকুন না কেন, চুরি দুর্নীতি ডাকাতি রাহাজানি যাই অপরাধ করে থাকুন না কেন, এই সাংসদদের ক্ষেত্রে আগামী অন্তত 3টে বছর, আর যে বিধায়করা আলাদা হয়ে নতুন ব্লক তৈরি করেছেন তাদের ক্ষেত্রে আগামী 5 বছর কিচ্ছু হবে না, তাদের ধরাও হবে না, কোনো পদক্ষেপও করা হবে না। আর আপনি কি করবেন? পচা ডিম ছুড়বেন? দেখুন, শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছেন, বিগত সরকারের দুর্নীতির খতিয়ান দিতে গিয়ে বলেছেন যে আগের সরকার যা অবস্থা করে রেখে গেছে, যেখানে হাত দিচ্ছি সেখান থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, এমন অবস্থা যে এবার তো আমাকে ব্রিগেডের ময়দানটাকে জেল বানাতে হবে। তা এই সমস্ত লোকজন যারা এই সাংসদ বিধায়ক, তাদের কোনো রকম কোনো দুর্গন্ধ পচা কিছু কি সামনে বেরিয়ে আসবে? সেরকম কোনো খবর, সেরকম কোনো পদক্ষেপ কি দেখতে পাওয়া যাবে? কি করে আপনি ভাবছেন সেটা হবে? এই যেমন দেখুন, বীরভূমের সব থেকে নোংরা যে দুর্নীতির নেক্সাসটা ছিল, মানে যাদের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ ছিল, সেই চন্দ্রনাথ সিনহা, রাজেন্দ্র প্রসাদ সিং, কাজল শেখ, মোশাররফ হোসেন এবং বিধান মাঝি, এদের আমাদের রাজ্য সরকারের তরফ থেকে নিরাপত্তা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, আরো বেশি নিরাপত্তা প্রদান করা হয়েছে তৃণমূল কংগ্রেসের এই নেতাদের। মানে কেউ যদি এদের কাছাকাছিও যেতে চান, ধূপধাপ টুপটাপ তারাই খেয়ে যাবেন। শ্রমিক ভট্টাচার্য জলের মৌরলা মাছ, একটু ঝিলমিলিয়ে চলেন, ওহ দারুণ দেখতে লাগে, কিন্তু শুনতে গেলে কাতলা মাছের কথাই শোনা উচিত। বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল বলে গেছেন যে দেখুন, এখন সব ধরনের লোক আমাদের দলে আসবেন, আসাও দরকার, একে নেওয়া উচিত ওকে নেওয়া উচিত নয়, এগুলো করলে কিন্তু চলবে না। যারা আসবেন তাদের সবাইকে নিয়ে তারা যেন আমাদের সঙ্গে আমাদের মতো করে কাজ করেন, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। অনেকেই আসতে পারেন, সেটা নিয়ে কোনো আপত্তি নেই, তাদের ভাবনা নিয়ে আপত্তি আছে। কেউ ভাবতে পারেন যে তিনি নিজের স্বার্থে আসবেন, কেউ ভাবতে পারেন যে তিনি আসার পর বিজেপি থেকে কিছু পাবেন সেই কারণে তিনি আসবেন, কিন্তু তাদের সবাইকে নিতে হবে। তাদের সবাইকে নেবার পর তারা যাতে আমাদের সঙ্গে মিশে বাকি জীবনটা আমাদের মতো করে কাজ করে কাটাতে পারেন, সেটা কিন্তু দেখে শুনে আমাদেরই তৈরি করে নিতে হবে এদের। মানে আপনারা এখন গাধা পিটিয়ে ঘোড়া করবেন, আর যতদিন না সেই গাধা ঘোড়া হচ্ছে, সেই গাধাকে আপনারা নিজেদের আস্থা বলে সুন্দর প্রোটেকশন দিয়ে সুরক্ষিতভাবে রাখবেন। গাধা আপনাদের আস্থা বলে মলমূত্র ত্যাগ করবে, আপনারা সেটা পরিষ্কার করবেন। আর যদি রচনা বন্দ্যোপাধ্যায় জুনমালিয়া এসে আপনাকে বলেন যে মানুষের কাজ আমরা করতে চাই, সেই জন্যই তো মানুষের কাছে আমরা দায়বদ্ধ, মানুষের কাজ করব বলেই তো বিজেপির পাশে বসে এনডিএ কে সমর্থন করতে এসেছি, তাহলে এই কথা মেনে নিলে আপনার হার্ট আপনাকে কত দূর আর সঙ্গ দিতে পারবে? তাই এগুলো সব স্পোর্টিংলি নিতে হবে, বলতে হবে ওয়েল ডান, এসো এসো মিলে মিশে করি কাজ, কোনো কিছুতেই নাহিলাজ। আফটার অল দামে কম মানে ভালো, সেটাই তো কাকলি ফার্নিচার। পশ্চিমবঙ্গে সবাই এই মুহূর্তে একটু স্টান্ড হয়ে গেছেন, আর হতেই হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন এই ভেবে যে ও মা গো এরাই একমাত্র বিজেপিকে আটকাবে, তারাও স্টান্ড। যারা তৃণমূলের এই লোকগুলোকে সরানোর জন্যই বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারাও স্টান্ড। আর বিজেপির সমর্থকরা এখন দেখছেন হঠাৎ করে তৃণমূল কংগ্রেস থেকে তারা রাঙা পিসিমা, মিষ্টি মেজকা, শিমুই চাচা পেয়ে গেছেন। এবার এদেরকে নিয়ে কি করা যায় সেটাই ভেবে উঠতে পারছেন না। তাহলে এখন সহায়টা কি? সহায় হচ্ছে এই ভাবনা যে 200-র বেশি এমএলএ নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরেও বিজেপি পশ্চিমবঙ্গে অসহায় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নিজে নিজেই ভেঙে যাচ্ছে, আপনা আপনি নিজে থেকেই সব ভেঙে চুরে যাচ্ছে, দেখেও তাদের শান্তি হয়নি, তাই তারা বিজেপি নিজের ঘরের ভেতরে চোর পুষছে। এই মুহূর্তে সব থেকে মজার বিষয়টা হচ্ছে বিজেপি এখন বলছে বিধানসভায় শাসক আমি, আর আমার সব বিরোধীদের নাম টমি। আর লোকসভার ব্যাপারটা কিরকম? লোকসভায় এখন কিন্তু এক দেশ এক ভোট আনার দিকে আমরা দেখো কিরকম আরো এক পা এগিয়ে গেলাম। এক্ষুনি যে আনা যাচ্ছে বিষয়টা তা কিন্তু নয়, কিন্তু আমরা এক পা এগিয়ে তো গেলাম, এটাই তো বলা হচ্ছে এখন। এদিক থেকে ওদিক করে যেভাবে হোক 300 পার। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর একজন অর্থনৈতিক উপদেষ্টা তিনি বলছিলেন 100 ইজ জাস্ট আ নাম্বার। $1 যদি এখন 100 টাকার সমান হয়েও যায় তাতে কি আছে? 100 ইজ জাস্ট আ নাম্বার, লেট ইট বি, হতে দাও। কিন্তু লোকসভার ক্ষেত্রে কমফোর্টেবলি সরকার চালানোর পরেও, ভালো সংখ্যা হাতে থাকার পরেও এবং আগামী ভোটে কোনো বাধা না থাকার পরেও এদিক থেকে ওদিক করে যেভাবে হোক 300 পারটা করতে হবে। 300 কিন্তু এখানে বেশ বড় একটা আমুদে নাম্বার। 300 কিন্তু এইখানে ইজ নট জাস্ট আ নাম্বার।
পশ্চিমবঙ্গের অনেক ফোড়ে দালাল প্রমোটার যারা এতদিন তৃণমূলের সঙ্গে মিলেমিশে কাজ করতো, তারা নিচের তলায় আস্তে আস্তে বিজেপির সঙ্গে মিশে গেছে। অনেকেই মিশে গেছে, আরও যাচ্ছে, এরপর আরও যাবে। এক একটা করে পুরসভা পড়ে গিয়ে যখন এরপর পুরো ভোট ডাকা হবে, তখন এরাই ছাল ছাড়িয়ে কাউন্সিলর হবে। নিচের তলায় এইভাবে মিশে যাচ্ছে। ওপরের তলায় যারা আছেন তারা এখনো ওই আমি দূরে কিন্তু কাছে, ও আমার হৃদয়েই আছে বলে পাশে বসে চা খাচ্ছেন। তখন আর মাঝামাঝি যারা, মাঝের তলার যারা, তাদের এত কুণ্ঠাবোধ কিসের? দেখুন, ভোটে রাজনীতিতে হার কিন্তু মানা যাবে না। রাজনীতিতে হার মানার কোনো প্রশ্ন নেই। 4 মে বিজেপি যে ফলাফল পশ্চিমবঙ্গে পেয়েছিল, সেটা ছিল বিজেপির ঐতিহাসিক জয়। এরপর শ্রমিক ভট্টাচার্য যখন বললেন যে তৃণমূলের কাউকে কিন্তু আমরা নেব না, সেইটা হলো বিজেপির সার্বিক জয়। তারপর যখন আমরা দেখলাম যে মহামহিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে বসে চা খাচ্ছেন, তৃণমূল সাংসদ দেবের গাল সস্নেহে টিপে দিচ্ছেন, তারপর তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়ি থেকে বৈঠক সেরে বেরিয়ে ভিক্টরি সাইন দেখাচ্ছেন, সেইটা হলো বিজেপির রাজনৈতিক জয়। আর এরপর এরাই যখন এসে পশ্চিমবঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের উপরে ছড়ি ঘোরাবেন, আর তখনও শ্রমিক শুভেন্দু জুটি যখন বলবেন যে আমরা কিন্তু ওদের দলের ভেতর আসতে দিইনি, দলে কিন্তু নিইনি, সেইটা হবে বিজেপির সমর্থকদের নৈতিক জয়। আপনি দেখুন, যখন শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে তৃণমূলের কাউকে নেব না, তখনও বিজেপির সমর্থকরা বলেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। যখন সুনীল বানসাল বলছেন আমাদের সবাইকে নিতে হবে, তখনও কিন্তু বিজেপির সমর্থকরা বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। দেখুন, আবারও বলে দিই, রাগ করলে প্রেশার বাড়বে, হাসতে থাকলে কিন্তু মনটা ভালো থাকবে। এরপরে তো আরো কত কি হতে চলেছে, শুধু চুপটি করে বসে দেখতে থাকুন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।